আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। এই কোভিড পরিস্থিতির ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের যে সুস্থ সবল রাখছে, এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। ডিয়ার স্টুডেন্ট, মানুষ মাত্রই ভুল হয়। আমরা অনলাইন ক্লাস নিতে আসি, আমরা অনলাইন ক্লাসে তো আর আদৌ ওরকমভাবে ফিট না, ঠিক আছে স্যার। আমরা সবসময় সামনাসামনি বসে ক্লাস নিই, তো আমরা অনলাইন ক্লাসে টুকটাক দু একটা ভুল হতে পারে বা স্লিপ অফ টাং হতে পারে, সেক্ষেত্রে সেটা ক্ষমার দৃষ্টিতেই তোমরা দেখবা, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। হয়তো কারো আমার এডুকেশন পলিসি ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা নিয়ে আসলে আমার কোনো মতবাদ নাই যে তোমরা আসলে কেন ভাল লাগে না, এরকমের কিছু নাই। যদি যার যেটা ভাল লাগে সে অ্যাকসেপ্ট করবা, যার ভাল লাগে না সে রিজেক্ট করে দেবা। এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব অপিনিয়ন। এখন যেটা হলো সেটা হলো যে যদি কোনো ক্লাসের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে স্যার? তো এখন আমরা শুরু করতে পারি। তো আজকে আমরা আমাদের থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল সার্কিট টু ক্লাসটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট টু ক্লাসটা নিয়ে আলোচনা করার আগে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান নিয়ে একটু আলোচনার প্রয়োজন ছিল, যেহেতু তোমরা লকডাউনের কারণে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান ক্লাসটা তেমন করতে পারো নাই। ম্যাক্সিমাম টপিকই তোমরা বাদ দিয়ে গেছো, হয়তো মিনিমাম টপিকটুকু তোমরা শিখছো। কেউ যদি আবার টিউশন নিয়ে থাকো তাহলে সে একটু হয়তো বেশি শিখছো, বাট বেশি শেখার পার্সনগুলো কম, কম শেখার পার্সনগুলোই বেশি। তো আমি তোমাদের আজকে একটু কিছু ক্যাপাসিটিভ, রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোড নিয়ে টুকটাক একটু এসি সার্কিট থেকে আলোচনা করে দিব ইনশাল্লাহ। এতে তোমাদের হয়তো একটু এসি সার্কিট নিয়ে একটু ধারণাটা একটু বাড়বে। তারপর আমরা ডিসি সার্কিটগুলো একটু ইজি লাগবে আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ করে বিসমিল্লাহ করে এখন আমরা শুরু করি আমাদের মূল টপিকে। দেখো, এটা একটা রেজিস্টিভ সার্কিট, মানে যে সার্কিটে কি রেজিস্টিভ লোড মানে রেজিস্টর টাইপ লোড ইউজ করা হয়, সেটাই মূলত আমরা কি রেজিস্টিভ সার্কিট বলি। তো রেজিস্টিভ সার্কিটটা মূলত কারেন্ট ও ভোল্টেজের যে যাওয়ার পথটায় থাকে, সেই পথে কোনো অ্যাঙ্গেল থাকে না। অ্যাঙ্গেল মানে কোণ থাকে না। যেমন তোমার যে পথটা দিয়ে কারেন্ট যায় সেই পথটা দিয়ে আবার কি ভোল্টেজ যায়, তার মানে এটার মধ্যে ফেজের কোনো অ্যাঙ্গেল নেই, তাই এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লিড করে। যেমন কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝানো হয় একক পাওয়ার ফ্যাক্টর, মানে যার পাওয়ার ফ্যাক্টরের মান কত 1। এক্ষেত্রে এই জায়গায় একটা প্রযুক্ত ভোল্টেজ আছে, দেখো VM ইকুয়াল টু VX সাইন ওমেগা টি আর I ইকুয়াল টু I ম্যাক্স সাইন ওমেগা টি, ঠিক আছে। উপরোক্ত সার্কিটটির কি ওয়েভ ভেক্টর আর কি ওয়েব চিত্র যদি ব্যাখ্যা করে আমরা পাবো এরকমের, যে আমি ফেস করে নিয়ে যেটা বললাম একটু আগে তোমাদের, যে দেখো এখানে এক্স আর ওয়াই দুটো অক্ষ দিছে। এক্স অক্ষটা যে দেখো একই পথে কারেন্ট আর ভোল্টেজ দুটোই প্রবাহিত হচ্ছে, যার মানে এটার মধ্যে কোনো কি ফেজের অ্যাঙ্গেল নাই, ফেজ অ্যাঙ্গেল শূন্য, ঠিক আছে। তার মানে এটার ভিতর থেকে একই পথে যেহেতু যায়, এটার ফেজের কোনো অ্যাঙ্গেল নেই, যেই ফ্যাক্টরটাকে আমরা বলি কি ইউনিটি ফ্যাক্টর। তার মানে ইউনিটি ফ্যাক্টর ইকুয়ালটা আমরা বলতে পারি কি যে সার্কিটে কি কোনো প্রকার কি ফেজের অ্যাঙ্গেল নেই, সেটাকে বলা হয় কি ইউনিটি ফ্যাক্টর। তো এখন যদি আমরা একটু দেখি এই সার্কিটটার ওয়েভ সাইকেলটা, তাহলে একটু আমরা কী দেখতে পারি। দেখো স্যার, এই যে দেখো এখানে এটা যেখান থেকে দেখো 0 ডিগ্রি থেকে একটা সাইকেল, এটা একটা পূর্ণ সাইকেল বোঝাইছে যে 360 ডিগ্রি, 180 ডিগ্রিতে হয় হাফ সাইকেল, আর এটা পূর্ণ সাইকেল বোঝাইছে 360 ডিগ্রিতে। তো এই হাফ সাইকেলটায় দেখো 0 থেকে 180 ডিগ্রিতে যে কারেন্টের একটা সাইকেলের হাফ সাইকেল কমপ্লিট করছে, আবার 0 থেকে 180 ডিগ্রিতে একটা ভোল্টেজের দ্বারা ভোল্টেজে EMF বা ভোল্টেজ বুঝাইছে, সেটাও ওই একই পয়েন্ট 180-তে। তার মানে এর কোনো ফেজে অ্যাঙ্গেল নাই, ঠিক আছে, একই সময় একই দিকে যায়। আর এটার পাওয়ারের সূত্র হবে P ইকুয়াল টু V ইন্টু I, মানে V ভোল্টেজ গুণ কারেন্ট। এখানে ওই জায়গায় আমরা V এর আর I এর মানটা শিখিয়েছিলাম, সেই মানটা এখানে বসাই দেবো। সাইন ওমেগা টি
আর কি ভি ম্যাক্স সাইন ওমেগা টি ইন্টু কি আই ম্যাক্স সাইন ওমেগা টি। যদি আমরা ভি ম্যাক্স আর আই ম্যাক্সে এক পাশে আনি তাহলে সাইন আর সাইন মিলে কি সাইন স্কোয়ার, আর ওমেগা টিকে আমি একসাথে থিটা ধরবো। তাহলে এখানে যদি এটা সমান সমান থিটা হয় তাহলে আমাদের দেখো সাইন স্কোয়ার ওমেগা টির একটা সূত্র আছে, যেটা সূত্রটা কি 1 মাইনাস কি কস ওমেগা টি, ঠিক আছে, টু থিটা, 1 মাইনাস কি কস 2 থিটা। তো থিটা বলতে আমি বলছি ওমেগা টি ডিভাইডেড বাই কত 2। এখন কি করতে পারি আমি স্যার, এই ভি ম্যাক্সটা আর আই ম্যাক্সটা একবার আমি 1-এর সাথে গুণ করব, আর ভি ম্যাক্স আই ম্যাক্স কস 2 ওমেগা টির সাথে গুণ করবো, আর উভয় পক্ষের নিচে কি 2 দিয়ে দিব, বাস এটা ক্যালকুলেশন হয়ে গেছে। আর এইটা হলো স্যার এটা ইন্ডিকেশন সিস্টেমে আমার এটা কি ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমার এত বেশি কিছু যাব না, আমি একটু অল্প কিছু কথা বলছিলাম। তবুও দেখো স্যার পি ইকুয়াল টু কি 1/2 পাই, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশনের লোয়ার মানটা দিচ্ছে 0 আর আপার মানটা দিচ্ছে 2 পাই। 2 পাই বলতে বোঝানো হয়েছে এখানে 90 ইন্টু 100, 90 গুণ কত 2, তার মানে 180 ডিগ্রি। পাই দ্বারা বোঝাইছে কি 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলের টাইপ যদি হিসাব করো তাহলে 2 পাই মানে 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো স্যার এখানে একটা মানে এই যে এইখানে উপরে ছিল ভি ম্যাক্স সাইন ভি ম্যাক্স আই ম্যাক্স কি বাই 2, আর এখানে ছিল কি মাইনাস ভি ম্যাক্স আই ম্যাক্স বাই 2 কস 2 ওমেগা টি। তো এই দুইটাকে আমরা ডিটির সাপেক্ষে ডি ওমেগাটা মানে ডি থিটা, এখানে থিটা বলতে তো আমার ওমেগাটি, তাহলে সেটার সাপেক্ষে কি ইন্টিগ্রেশন করবা, যেহেতু এটা ডি ওমেগাটির সাথে ইন্টিগ্রেশন করতেছি, এই মানটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, আর এইটা ইকুয়াল টু হয়ে যাবে কি তো 0 অপর সাইডেরটা। তো আমাদের টোটাল এখানে একটা 2 ভাঙলে আমি পাবো কি 2টা √2। তো একটা √2 দিবা কি ভি ম্যাক্সের নিচে, আরেকটা আই ম্যাক্সের নিচে। এটাকে আমরা আবার কি শর্টকাটে লিখতে পারি কি ভি অ্যান্ড আই। ভি হলো কি প্রয়োগকৃত ভোল্টেজের আরএমএস মান, আর আই ইকুয়াল টু কত, আই হলো কি ভোল্টেজের কি প্রয়োগকৃত সার্কিটের কারেন্টের আরএমএস মান। তাহলে ভি ম্যাক্স বাই √2 হলো কি, এটা হলো সমান সমান কি ভোল্টেজের আরএমএস মান, ভি ইকুয়াল টু হবে কি ভি ম্যাক্স বাই √2, মানে সর্বোচ্চ ভোল্টেজ ভাগ কি √2। ভি ম্যাক্স দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ। আর বিশুদ্ধ পাওয়ার সার্কিটটাও ঠিক এমনই হয়, এই যে উপর দিকে থাকে। পাওয়ারের আবার নিচের দিকে তোমরা সাইকেল খুঁজতে যাও না, কারণ পাওয়ারের সাইকেল নিচের দিকে হয় না, এটা উপরের দিকেই হবে, কারণ এটা তো পজিটিভ নেগেটিভ হয় না। পাওয়ার তো সবসময়ের জন্য পজিটিভলি হয়, নেগেটিভ পাওয়ার হবে না। তো দেখো এটা গেল রেজিস্টিভ সার্কিট। এখন যদি আসি আমরা ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিট দেখো স্যার এইখানে কারেন্ট যে আসে সে ভোল্টেজের কি 90 ডিগ্রি পিছনে, দেখো ভিএল উই মাথায়, এই যে ভিএল ইন্ডাকটিভ লোড বলতে বোঝানো হয়েছে যেটা কয়েল বিশিষ্ট, ঠিক আছে, আগে ইন্ডাকটিভটা চেনো, কয়েল, ঠিক আছে, যেমন ওয়াটার হিটার, তারপর কি ইন্ডাকশন ওভেন, এইসবের ভিতর কি কয়েল থাকে, আর কয়েলে কি কারেন্ট ভোল্টেজের কি 90 ডিগ্রি পিছনে থাকে, তার মানে ভোল্টেজ কি 90 ডিগ্রি আগে, ভোল্টেজ থাকে 90 ডিগ্রি আগে আর কারেন্ট থাকে 90 ডিগ্রি পিছনে। এই সিস্টেমটাকে বলা হয় ল্যাগিং কারেন্ট, ঠিক আছে। তো ল্যাগিং বলতে আমরা যেটা বুঝি আর কি, দেখো আমাদের যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের কি 90 ডিগ্রি পিছনে থাকে সেটাকে আমরা কি ল্যাগিং সার্কিট বলি। তো আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, কিন্তু এই ক্ষেত্রে দেখব কি আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, মানে কি কারেন্ট কি 90 ডিগ্রি পিছনে আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ওই এখন আমরা যদি সার্কিটের পরের অংশ যাই, দেখো এটার রেফারেন্স হিসেবে কারেন্ট, দেখো এখানে ফেজ কোনটা দেখাইছে, যদি রেফারেন্স হিসেবে তুমি আইকে নাও তাহলে কারেন্ট ভোল্টেজটা থাকবে উপরের দিকে, মানে 90 ডিগ্রি আগে। তুমি যদি রেফারেন্স হিসেবে ভোল্টেজ নাও তাহলে কারেন্টটা থাকবে 90 ডিগ্রি পিছনে। এই যে থিটা দ্বারা দুইটা থিটা দ্বারা বুঝেছে, ক নম্বরের রেফারেন্স হিসাবে কারেন্ট, খ নম্বরের রেফারেন্স হিসাবে কি ভোল্টেজ। এখানে একটু সুন্দর করে লেখা দিয়েছে বিশুদ্ধ ইন্ডাকট্যান্সে কি কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রি পিছনে থাকে, যেটা আমি তোমাদের আগেও বলছি। এখন যদি এটার ওয়েভ ডায়াগ্রামটা দেখো ভোল্টেজটা এটাকে রেফারেন্স ধরছে, তাহলে ভোল্টেজ 90 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রিতে একটা পড়ছে, আরেকটা কি 360 ডিগ্রিতে। সেক্ষেত্রে দেখো কারেন্টটা কিন্তু প্রথমটা যে কি নিচ থেকে শুরু হয়েছে, মানে 90 ডিগ্রি পিছনে, তার প্রথম স্টেপটা উঠছে 90 ডিগ্রি কোণে, তারপরটা যে মিলছে 270 ডিগ্রি। তার মানে এই কারেন্ট আর ভোল্টেজের মাঝে দেখো এটা 90 ডিগ্রি গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা কি বলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা যে এই ফেজ কোণটাই হবে কি ল্যাগিং ফ্যাক্টর, ঠিক আছে। যখন আমরা পিএফএ করব তখন এটা পাবো কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তার মানে আমরা একটু শিখে নিলাম যে ইন্ডাকটিভ সার্কিটে কি পাওয়ার কী হয়, পাওয়ার ফ্যাক্টর কী হয়, ল্যাগ হয়। আর ক্যাপাসিটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর হয় কি ইউনিটি। তো এখানে আমাদের এটাই বিষয় ছিল।
আচ্ছা, আমরা পরেরটা যেই দেখি ক্যাপাসিটিভ, এখন ক্যাপাসিটিভে চলে যাই। আচ্ছা, এখানে একটু অঙ্ক দেখাই তোমাদের একটা আমি। ধরো এখানে বলছে 0.18 হেনরি ইন্ডাকট্যান্স বিশিষ্ট একটি কয়েলের রিঅ্যাকট্যান্স কত হবে। তো 0.18 হেনরি, হেনরি বলতে বোঝানো হবে কি ইন্ডাকট্যান্স, ইন্ডাক্টরের কি একক, ঠিক আছে, প্রতীক, আর হেনরি হলো একক, ঠিক আছে। তার মানে এল ইকুয়াল টু 0.18 হেনরি এইচ, এটা দিয়ে দেবা, এখানে দেওয়া নাই তবু তোমরা দিয়ে নিবা। আর একটি সাইকেলে যদি একে 50 সাইকেল ইএমএফ এর সাথে সংযোগ করা হয়, তার মানে ফ্রিকোয়েন্সি পাইলাম আমি 50 সাইকেল। এখন রিঅ্যাকট্যান্স কথাটা বলতে বোঝায় এক্সেল, ঠিক আছে, এক্সেল। তাহলে এক্সেল ইকুয়াল টু রেজিস্টার ইন্ডাকটিভ লোডের সময় হবে 2φfl, তার মানে 2 মান দিছো, 5 মান দিবা, এল এর মান দিয়ে দিবা, বাস এখানে যে অ্যান্সারটা আসবে সেটা কি এক্সেল, মানে কি রিঅ্যাকট্যান্স, একটি কয়েলের রিঅ্যাকট্যান্স। তার মানে কয়েল বোঝানো যদি বলে তাহলে ওটা হবে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মনে রাখবা সবসময় স্যার। কয়েলে যেটা হয় সেটা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর ক্যাপাসিটরে যেটা হবে সেটা হবে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স হলো এই নিয়ে তো আমি রিঅ্যাকট্যান্স নিয়ে তো আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকার কথা না। এই সূত্রটা আমাদের সার্কিট টুতেও আমাদের কাজে দেবে, সেই জন্য আমি অঙ্কটা আগেই নিয়ে আসছি। তারপরেরটা আসি ক্যাপাসিটিভ, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট। দেখো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটটা এমন থাকে, এখানতে দেখো ভোল্টেজের 90 ডিগ্রি আগে কারেন্ট, আগেরটা ছিল ভোল্টেজ আগে, ভোল্টেজ 90 ডিগ্রি আগে থাকতো, কারেন্ট 90 ডিগ্রি পরে থাকতো। এবার ক্ষেত্রে দেখো তুমি যদি ভিএল মানে ভোল্টেজকে রেফারেন্স অক্ষ ধরো, তাহলে কারেন্ট 90 ডিগ্রি আগে উঠে গেছে। তো এখানে কি হবে দেখো, আগের বার পড়ছিলাম আমরা ভিএম সাইন ওমেগা টি, ভি নিয়ে কোনো টেনশন নাই। আই এর ক্ষেত্রে কি হয়েছে 90 ডিগ্রি, এবার কি কারেন্ট আগে, তার মানে আগেরটা ছিল মাইনাস, এবারটা হবে কি স্যার প্লাস। আচ্ছা, এখন দেখো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট ওয়েভ চিত্র বা ফেজরটা দেখাচ্ছে, যখন তুমি রেফারেন্স কারেন্ট ধরবা তখন ভোল্টেজটা কি থাকবে 90 ডিগ্রি পিছনে, আর যদি ভোল্টেজকে রেফারেন্স ধরো তাহলে তোমার কারেন্ট থাকবে 90 ডিগ্রি আগে, বাস এটুকুই। আর বিশুদ্ধ এইটাকে বলা হয় লিডিং সার্কিট, ঠিক আছে, লিড, কারেন্টকে কী করে স্যার লিড করে। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে কী রকম পাওয়ার ফ্যাক্টর হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর, একটু মাথায় রাখবা স্যার। আচ্ছা, এখন যদি এইটার ভেক্টর ডায়াগ্রামটা দেখি তাহলে দেখবো কি, প্রথমে দেখো ভোল্টেজটা কারেন্টটা কি 90 ডিগ্রি আগে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, প্রথমে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ভোল্টেজ, এই যে আই লেখা আছে, কারেন্ট আই লেখা আছে। আর ভোল্টেজের ক্ষেত্রটা দেখো, এখানে কি 90 ডিগ্রি পরে সে শুরু হয়েছে, 90 ডিগ্রি পরে কি 90 ডিগ্রি থেকে উঠছে, তারপরটা কোথায় 270-এ, তারপর তার মানে একটা ওয়েভ সাইকেলের মাঝখানে কারেন্ট আর ভোল্টেজের পুরো একটা ওয়েভের মাঝখানে কত 90 ডিগ্রি গ্যাপ থাকে। এটাই মূলত কি ক্যাপাসিটিভ সার্কিটের কি ফেজ অ্যাঙ্গেল, কত ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে কারেন্ট আর ভোল্টেজের মাঝে। তো এইটারও আমি এটা স্যার অঙ্ক তোমাদের রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কীভাবে বের করবা। একটি রেডিও ট্রান্সমিটারে একটি ব্লকিং ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত 0.004 মাইক্রোফ্যারাড, আর 1250, ঠিক আছে, কেসি, ঠিক আছে, কিলো হার্স, এটা ফ্রিকোয়েন্সি বুঝাইছে, কিলো হার্স ফ্রিকোয়েন্সিতে এর রিঅ্যাকট্যান্স কত হবে। এখানে শুধু রিঅ্যাকট্যান্স বলছে, যেহেতু আমার এটা ক্যাপাসিটর তাহলে এটা হবে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো কি এক্সএল, যেহেতু ওইটার প্রতীক হলো, ইন্ডাক্টরের প্রতীক হলো কি এল, তাই ওটা আমরা এক্সএল ইউজ করব। আর এইটার প্রতীক হলো স্যার আমার সি, তার কারণে আমি এটার রিঅ্যাকট্যান্সটা বের করব এক্সসি। আর এটার সূত্র হলো 2φ1/2φfc। তো সির মানটা দেখো কত আছে 0.4 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে কি 10⁻⁻6। আচ্ছা, আর এখানে ফ্রিকোয়েন্সি দেখো 1250 কিলো হার্টজ দেওয়া আছে, ওই কেসি দ্বারা বুঝে নেবা কিলো হার্টজ, তাহলে 1200-র সাথে তোমরা কত 1000 গুণ করে দেবা বা 10⁻3। সেকেন্ডলি দেখো এখানে এক্সির মান এখন বসায় দাও, তাহলে উপরে 1 থাকবে, নিচে থাকবে 2 হলো 2, ফাইভ মান হলো 3.1416, এফ এর মান কত 1250 ইন্টু কত 10⁻3, আর সির মান হতো 0.004 ইন্টু 10⁻6, ঠিক আছে। এটা হলো আমার কি ওই মাইক্রোর মান 10⁻6, জাস্ট এই হলো কি আমার এক আনসার আসবে কত 31.8। দেখো এটার উত্তর আসবে ওহমে, আর ক্যাপাসিটারের উত্তরটা যে ক্যাপাসিট্যান্স সেটার উত্তর আসছে কিন্তু মাইক্রোফ্যারাডে, এই জিনিসটা খেয়াল রাখবা। সেম জিনিসটা কিন্তু এখানেও, যে এইটার অ্যান্সার আসবে হেনরিতে 0.18 হেনরি মানে এইচ আসবে, আর এই এক্সেল রিঅ্যাকট্যান্সের অ্যান্সারটা আসে ওহমে। এই জিনিসগুলো একটু স্যার মাথায় রাখতে হবে, ঠিক আছে।
আচ্ছা, আর এখানে আমি একটা প্রশ্ন রাখছি তোমাদের, ল্যাগিং, লিডিং আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়? এই জিনিসগুলো একদম জবের পরীক্ষা পর্যন্ত লাগে। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দ্বারা কি বুঝাইছে? আমরা তো বললাম যে সার্কিটে কি ক্যাপাসিটিভ লোডের চেয়ে কি ইন্ডাকটিভ লোডের পরিমাণ বেশি থাকে, ওই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। এত কঠিন করে যদি না বলো তাইলেও হবে, সোজাভাবে বলো, সার্কিটে কারেন্ট কি ভোল্টেজের যদি পিছনে থাকে 90 ডিগ্রি পিছনে বা যে কোনো পিছনে থাকলেই হবে, যদি 50-60 ডিগ্রিও পিছনে থাকে তাও ওই একই কথাই, 80 ডিগ্রি থাকলেও ওই একই কথা, পিছনে থাকলেই ও ল্যাগ করে বা ল্যাগিং কি পাওয়ার ফ্যাক্টর। তার মানে সার্কিটে কারেন্ট ভোল্টেজের যদি পিছনে থাকে তাকে বলা হয় কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর যখন লোডে কি ক্যাপাসিটি মানে সার্কিটে কারেন্টের কি ভোল্টেজের চেয়ে অগ্রগামী থাকে, মানে আগে থাকে, সেক্ষেত্রে আমার হবে কি সেটা ল্যাগিং পাওয়ার লিডিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন দেখো, আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝানো হয়েছে কি স্যার? ইউনিটি বলতে যে সার্কিটে কি কারেন্ট ও ভোল্টেজ একই পথে থাকে সেটা কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় কি রেজিস্টিভে, লিডিং হয় ক্যাপাসিটিভে, আর ল্যাগিং হয় ইন্ডাকটিভ সার্কিটে। এটা ছিল তোমাদের সার্কিট 1 নিয়ে টপিক নিয়ে আমাদের যতটুকু টুকটাক জানার বিষয়টুকু আমি তোমাদের আগে একটু জানানোর চেষ্টা করছি। এখন আমরা সার্কিট 2তে চলে যাব। সার্কিট 2 এর প্রথম চ্যাপ্টারটায় আমরা দেখব ওখানে কি কি আছে, আমাদের কি কি জানতে হবে। আমাদের এই সার্কিট 1টা যদি ভালোভাবে বুঝতে পারতাম তাইলে আমরা কি ওইটা একটু খুব ভালোভাবে পারতাম। তবে আমি তোমাদের চেষ্টা করছি এই মূল টপিকটা একটু বোঝানোর, আশা করি তোমরা ভালোই বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা কমেন্ট সেকশনে একটু জানাই দিও যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারি না, পরবর্তী আমরা এটা নিয়ে কি আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করব বা ওই টপিকটা নিয়ে আলোচনার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা সার্কিট 2তে চলে যাচ্ছি। তো দেখো, ইলেকট্রিক্যাল সার্কিট 2 যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগণিতীয় প্রয়োগের ধারণা, ঠিক আছে। তো এখানে প্রথম ভূমিকাটাকে দিকে আমরা একটু দেখি। যেহেতু এসি সার্কিটের উপাদানগুলোকে ভেক্টর রাশিতে, সেহেতু কি আরএলসি প্যারালাল সার্কিটের বিভিন্ন উপাদানগুলোকে পরিমাপ করতে হলে আমাদেরকে জটিল বীজগণিতিক সম্পর্কে ধারণা রাখতে হবে। তো জটিল বীজগণিতিকের ধারণার মধ্যে আমরা 2-3টে ফর্ম আছে, তার মধ্যে সবথেকে আমরা যেটা দিয়ে বেশি কাজ করি সেটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম আর পোলার ফর্ম। তো রেক্টেঙ্গুলার আর পোলার ফর্ম নিয়ে তোমাদের একটু আমি আলোচনা করি। আগে দেখো রেক্টেঙ্গুলার ফর্ম, এই পদ্ধতিতে একটি ভেক্টরকে আনুভূমিক উপাংশ এবং পরেরটা কি উলম্ব উপাংশ, যেটা আমরা এক্স অক্ষ যেটাকে আমরা চিনি সেটাকে আমরা ধরবো হরিজন্টাল মানে আনুভূমিক, আর ওয়াই অক্ষ যেটা থাকে সেটাকে আমরা ধরবো কি ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ বা অবাস্তব উপাংশ আমরা যেটা ধরি। এসি সার্কিটে আনুভূমিক উপাংশকে অ্যাক্টিভ বা ইনফেস বা বাস্তব উপাংশ বলে, আর উলম্ব উপাংশকে কাল্পনিক উপাংশ বলে। যে আমরা যেটা ওয়াই যেটা দেখতেছি, ঠিক আছে, ওয়াই বেসে এখানে দেখো -x আর শুধু x, এটা হলো আমার আনুভূমিক উপাংশ। আর এখানে যে ওয়াই অক্ষ মানে ওয়াই বাই -y, ঠিক আছে, এই যে লম্বিক উপাংশটা আছে এটাকে আমরা বলবো অবাস্তব বা কাল্পনিক বা ভার্টিক্যাল। আচ্ছা, তো সেখানে আর যে হলো আমাদের এই দুইটার যোগফল, যেমন আমরা কি এই পিথাগোরাসের সূত্রটা জানি না, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক তেমনই। তো এখানে জেড হলো কি লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর। আমরা সামান্তরিকের সূত্রটা যদি পড়ে থাকি তাহলে আমাদের এই যে এক্স যেটা আছে সেটাকে লেখা থাকে পি, আর এই যে জেড ওয়াই এটা থাকে কিউ, আর ওই দুইটা ভেক্টর আমরা যোগ করে যেটা পাবো সেটা আমাদের কি লব্ধি ভেক্টর, মানে দুইটা ভেক্টরের যোগফলকে আমরা বলি কি লব্ধি ভেক্টর, যেটা আমাকে আর বের হয়। এখানে ঠিক বের হবে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস কি জে ওয়াই। এই যাক, এখানে রেক্টেঙ্গুলার ফর্ম হবে কি জেড ইকুয়াল টু কি এক্স প্লাস কি জে ওয়াই, আর যে এখানে বোঝায় কি একটা অপারেটর যা কোনো ভেক্টরকে কি 90 ডিগ্রি বামবর্তে ঘুরায়, আর এর মান কি √/-1। এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম। আমরা অঙ্কে গেলে আরও বিস্তারটা জানতে পারবো, এখানে আমি তোমাদের জাস্ট এই পোলার ফর্ম সম্পর্কে আমি একটু দেখি। আর এই জিনিসটা তোমার এই পোলার ফর্মটা তুমি ক্যালকুলেটারে ইউজ করতে, যে কোনো ক্যালকুলেটারে তোমরা পাবা কি শিফট দিয়ে যখন তোমরা প্লাসে চাপ দেবে ওখানে হলুদ কালারে হলুদ কালারে মাইনাসে চাপ দেবা, ঠিক আছে, শিফট চাপ দেওয়া মাইনাসে, সেখানে দেখবা কি এ প্লাস বিআই আছে আর কর্নার একটা রেক্ট লেখা আছে, এটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম। আর তার পাশে প্লাস বাটনটা যদি শিফট চাপ দিয়ে প্লাস বাটনটা চাপ দাও তাহলে ওটা আসবে পোলার ফর্ম, ঠিক আছে, যেটা আর প্লাস অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে আর পাশে পোলো লেখা আছে। আর তোমার হলো আরেকটা জিনিস হলো এই ভেক্টরটা যদি তোমার ক্যালকুলেটারে এই ফাংশনটা আনতে হয় তোমার অবশ্যই আগে ক্যালকুলেটারে কমপ্লেক্স মোডে নিয়ে নিতে হবে।
আমি ক্যালকুলেটর ফর্মেশনটা পুরো দেখাই দেবো তোমাদের, টেনশনে কিছু নাই। একটু পোলার ফর্মটা পড়ি এখন। পোলার ফর্মে কি একটি ভেক্টরকে ম্যাগনিটিউড বা রেফারেন্স এক্সিসের সাথে সৃষ্ট কোণ দ্বারা প্রকাশ করা হয়। এখানে রেফারেন্স এক্সিস বলতে সাধারণত কি এক্স অক্ষের ডান দিককে বোঝানো হয়। দ্যাটস মিন স্যার তুমি এখানে যদি তুমি এক্স আর ওয়াই, তাহলে তুমি এক্স আর ওয়াইয়ের যে মানটা আছে ওইটারে কী করবা, রুট ওভারে করবা। রুট ওভার আমরা ওর একটু পরে আসতেছি, একটু দেখে এখানে আরও একটু ফর্মে পুরন্ত এই নিচের এখান থেকে দেখো, ওখানে জেড বলতে বুঝেছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যোগফল, আর যে তোমার থিটার মানটা পাবা সেটা হলো কি ওয়াই বাই এক্স। মানে তুমি সোজা বাংলায় আমি যদি বলি তাহলে হলো তোমার প্রথমে এই যে রেক্টেঙ্গুলার পোলার ফর্মে তোমার যদি জেটের মান পেতে হয় তাহলে তুমি করবা কি এখানের এক্স আর ওয়াইরে স্কোয়ার করবা, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আর থিটার মানটা পাবা তুমি ওয়াইকে যদি এক্স দ্বারা ভাগ করো তাহলে যে মানটা পাবা সেটা হবে কি থিটার মান। ঠিক আছে, এই যে এখানে সুন্দর মতন এই জিনিসটা দেওয়া আছে, জেট ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা দ্বারা বুঝেছি কি এটার অ্যাঙ্গেলটা বুঝেছে। আমার পোলার ফর্মে একটা অ্যাঙ্গেল আসবে, আর রেক্টেঙ্গুলার ফর্মে কি কোনো অ্যাঙ্গেলটা আসে না। ঠিক আছে, রেক্টেঙ্গুলার দ্বারা আমরা যোগের কাজ করি, আর পোলার ফর্ম দ্বারা কি গুণ আর ভাগের কাজটা করি। তো এখানে পোলার ভেক্টরটা এভাবে উপস্থাপন করতে হবে, জেড অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কি ট্যান ইনভার্স 1 ওয়াই বাই এক্স, জাস্ট এরকমের। এখন যদি আমি তোমাদের এটা আরএলসি সার্কিটে নিয়ে দেখাই তাহলে কেমন আসবে তোমাদের আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো আমি ওইখানে চিত্রটায় যেখানে আমার এক্স ছিল সেটাকে আমি ধরছি বাস্তব অংশ, আমার কি রেজিস্টিভ লোডগুলা বাস্তব, আর রিয়াক্টিভ মানে কি এই যে এক্স দ্বারা বোঝানো হয় কি রিয়াক্টিভ। এখন রিয়াক্টিভ হতে পারে কি ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স হতে পারে, বা ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হতে পারে, যে কোনো হতে পারে। যাই আমরা এটাকে আমরা এক্স দিয়ে ধরছি, এক্স দ্বারা বুঝাই কি আমরা রিয়াক্টিভ লোড। আর জেড ইকুয়াল টু হবে কি তাহলে আর প্লাস জে এক্স, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। যদি এখন তুমি এটা রেক্টেঙ্গুলার ফর্মের সময় করো তাহলে ইন্ডাকটিভ লোডের শাখার জন্য হবে কি তোমার আর প্লাস জে এক্সএল। ঠিক আছে, কারণ কি ইন্ডাকটিভ লোডের তোমার থাকে কি ইন্ডাক্টর থাকে, সেটা আমরা যদি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ইকুয়াল টু হবে কি তাহলে 2πfl যেটা আছে আমাদের, যে আমরা সার্কিট ওয়ানে আমরা কি তোমাদের একটু দেখাই আসছিলাম এক্সএল এর মানটা এখানে হবে তাহলে। আর ক্যাপাসিটিভ শাখার জন্য হবে কি আর মাইনাস জে এক্স সি, ওইটা প্লাস এটা কিন্তু মাইনাস হবে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, ক্যাপাসিটিভটা সবসময় কি যে অপারেটরের সাথে যে মানটা থাকে উলম্ব উপাংশটা সেটা সবসময়ের জন্য মাইনাস হবে, আর ক্যাপাসিটিভটা ইন্ডাকটিভটা কি পজিটিভ হবে, কারণ এটার মান কি লিডিং, আর এটার মান এটার মান ল্যাগ করে, ভোল্টেজ অগ্রগামী থাকে, কারেন্ট পিছনে থাকে, আর এটার জন্য কি কারেন্ট আগে থাকে ভোল্টেজ পরে থাকে, যার মানে এটা কি মাইনাস। এখন দেখো আরএলসি হলে সেক্ষেত্রে কি হবে তাহলে তোমার একটু দেখো, যদি একটা সার্কিটে আরও থাকে এলও থাকে সিও থাকে, তিনটে একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে আর প্লাস এক্সএল মাইনাস এক্স সি। ঠিক আছে, মানে দুইটাই একসাথে, এখানে তোমার রেজিস্টিভও থাকবে, ক্যাপাসিটিভও থাকবে, ইন্ডাকটিভ থাকে, তাহলে তোমার এই পোলার ফর্মের জন্য এটা ইউজ করবো আমরা, রেক্টেঙ্গুলার ফর্মের জন্য। সরি, এখানে একটা জে দিতে একটু ভুল হয়েছে, আমি যেটা দিই নাই একটু তোমরা যেটা দিয়ে নিও, ওই যে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, এটা একটু মিস্টেক। আচ্ছা, এখন যদি দেখো পোলার ফর্মের মানগুলো হবে এরকমের, আর থিটা ইকুয়াল টু কি আগে চিত্রটা একটু আবার দেখে নাও, এইখানে এক্স আর কি এক্স। আচ্ছা, তো এখানে দেখো তাহলে ইন্ডাকটিভ লোডের জন্য হবে কি আর স্কোয়ার প্লাস এক্সএল এক্স স্কোয়ার, এটা রুট আছে, রুট ওভার কি আর স্কোয়ার প্লাস কি এক্সএল এক্স স্কোয়ার, আর তোমার অ্যাঙ্গেলের মানের জন্য করবা কি ট্যান ইনভার্স এক্সএল ডিভাইডেড বাই কি আর। আর ক্যাপাসিটিভ লোডের জন্য হবে কি জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি, কিন্তু তোমার আর এর যে এক্সির যে মানটা আসবে ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ঋণাত্মক আসবে, তখন তোমরা ওই মানটা ওইখানে ঋণাত্মক মানে মাইনাস দিয়ে করে নেবা ভিতরে। আর এখানে দেখো এক্সি বাই কি এক্সি বাই কত আর, তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে তোমার কি ট্যান থিটা। এখন এটা তো আর কি আমরা যদি হাতে হাতে করি তাইলে এরকমের এত বিশাল প্রসেস করতে হবে, আমি ক্যালকুলেটারে তোমাদের শর্টকাটে শিখিয়ে দেবো, সেটা সহজ প্রসেস হয়ে যাবে। আর যদি আরএলসি হয় তাহলে শুধু হবে কি এক্সএল মাইনাস এক্সি আর ডিভাইডেড বাই কি আর, বাকি সব আগের মতনই আছে সূত্র, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।
তো অঙ্কে যাওয়ার আগে আমরা একটু বেসিক থিওরিতে আরও কিছু একটু উপাদান আছে, আমরা একটু এগুলো একটু দেখে নিই। দেখো, তো আমাদের এটা তো কমপ্লিট হলো। এটা হলো রেক্টেঙ্গুলার ফর্মের যোগ আর বিয়োগ, ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার ফর্মের যোগ বিয়োগের কাজ আমরা একটু পরে ম্যাথে একসাথে যেয়ে দেখব, এটা নিয়ে কোনো ইসের কারণ নেই দুশ্চিন্তার। আচ্ছা, দেখো আমরা এই ম্যাথটাই যদি আমরা একটু এখন দেখি, তাহলে এটা ম্যাথটা কী বলছে আগে একটু আমরা পড়ে নিই। একটি প্যারালাল সার্কিটে 230 ভোল্ট এবং কি 50 সাইকেলকে উৎসের সাথে সংযোগ করা হলো। 1 নং শাখায় 20 ওহমের রেজিস্ট্যান্স এবং কি 50 ওহম ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, ঠিক আছে। মানে প্রথমটা আছে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, আর 2 নং শাখায় 40 ওহম রেজিস্ট্যান্স এবং 60 ওহম ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স আছে। তোমার জানতে চাইছে লাইনের কারেন্টের পরিমাণ এবং ফেজ কোণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন অঙ্কটা করি। তো স্যার দেখো, এখানে কথা মতন যদি আমরা চিত্রটা আঁকি, তাহলে প্রথমে আমাদের যেহেতু প্যারালাল সার্কিট, তো প্যারালাল সার্কিটটাকে আমরা একটু আঁকে নিই। আচ্ছা, যদি সার্কিটটা আমরা আঁকি, তবে বলছি কি প্রথমে 50 সাইকেল, 1 নং রেজিস্ট্যান্স কি 1 নং শাখার রেজিস্ট্যান্সটা কত 20 ওহম, ঠিক আছে। তো 1 নং শাখায় একটা রেজিস্ট্যান্স আছে 20 ওহম, এই একটা 20 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, আর 50 ওহমের একটা ইন্ডাকটিভ লোড আছে। যেহেতু ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বলে দিছে, তাহলে আমরা ডিরেক্টলি এটাকে কি এরকম ভাবে দিয়া এই 20 ওহম এটাও, আর এটাকে আমরা লিখে দিব কত দেওয়া আছে 50 ওহম। এটা কিন্তু আমরা হেনরি লিখবো না, কারণ ইন্ডাকটিভ কি রিয়াক্ট্যান্স বলে দিছে। যদি আমরা বলতো শুধু ইন্ডাকট্যান্স, তাহলে আমরা লিখতাম কি এল। আচ্ছা, এই একটা গেল, আর এটা 1 নং শাখা। সেকেন্ডলি দেখো, এখানে 2 নং শাখা আরেকটা হোক, সেখানে একটা রেজিস্টার আছে। আচ্ছা, সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখি কি আছে এখানে। 2 নং শাখায় 40 ওহম আছে, তার মানে 40 ওহম। আর একটা আছে 60 ওহমের ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স বলতে আমার বোঝানো হয়েছে কি, এটাও আমরা কি ওই কয়েলের মতন দিব না, আমরা এটা দিব এই যে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, ঠিক আছে স্যার। আর এখানে আমরা একটা এসি সোর্স দিয়ে দিব। এসি সোর্সের সিম্বলটা আমরা সবাই আর কি মনে হয় সেখানেও এই যে এরকমের অল্টারনেটিভ থাকবে। আর সেটার মান কত দেওয়া আছে 230 ভোল্ট, ঠিক আছে, 230 ভোল্ট। আর একটা দেওয়া আছে 50 সাইকেল, 50 সাইকেল পার সেকেন্ড, এটা হলো ফ্রিকোয়েন্সির মান। আর ইসের 60 ওহম, এই যে 60। এখন দেখো, যেহেতু এটা একটা কি ক্যাপাসিটিভ মানে প্যারালাল সার্কিট, তার মানে কারেন্টটা আসছে কয় দিকে ভাগ হয়ে যাবে স্যার, 2 দিকে কারেন্টটা এসে কি ভাগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, এখান থেকে আমার আইটা যে আসছে টোটাল আই, সেই আইটা এসে এদিকে একটা ভাগ হয়ে গেছে I1, আর এখানে একটা গেছে I2। তো আমরা একটা কাজ করি, প্রথমে এই 1 নং শাখার জন্য আমরা একটা Z1 ধরি। তাহলে Z1 যেহেতু আমি রেক্টেঙ্গুলার বেস দিয়ে ধরি, তাহলে লিখবো কি 20 প্লাস J50, ঠিক আছে। এটা আমার কি 1 নং শাখার একটা পেয়ে গেলাম। তো আমি এখন ধরলাম কি আবার Z2 ইকুয়াল টু 40 মাইনাস J60 ডিভাইডেড বাই কত। আচ্ছা, এখানে বলছে কি আমার কি কি চাইছে বের করতে বলছে, লাইন কারেন্টের পরিমাণ নির্ণয় করো আর ফেজ কোণ নির্ণয় করো। লাইন কারেন্টের পরিমাণ আর কি ফেজ কোণ। তো লাইন কারেন্টের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে দেখো আমি একটা কাজ করি, যেহেতু এখানে দুইটা সার্কিটে দুইটা মানে দুই দিকে দুইটা কারেন্ট আছে, আমরা দুইটা কারেন্টের যোগফল মানে এখানে টোটাল কারেন্টটা আছে সেটা কি এইদিকে দুই দিকে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি I1 আর I2টা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় টোটাল আইটা বের করা পসিবল। তো দেখো, আমি সেক্ষেত্রে করতে পারি কি, আমি I1 ইকুয়াল টু লিখতে পারি কি V/Z1, মানে টোটাল ভোল্ট আছে কত 230, এটাকে আমি কত 20 প্লাস কত J50 দ্বারা কি করে দেব ভাগ করে দেব। তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটা আমার আসবে কি I1 এর মান। এখন যেহেতু এটা ভাগ সেকশন, আমরা এটা ডিরেক্টলি পোলে করতে পারি এত ঝামেলা না করে। তা প্রথমে ক্যালকুলেটরটা অন করবা,
কমপ্লেক্সে চাপ মানে মোডে চাপ দিবা, মোডে চাপ দেওয়ার পর কি 2 মানে কমপ্লেক্স করে ফেললাম ক্যালকুলেটরটা। এখন আমার যেটা থিওরি আমি যেভাবে করাই আর কি, ভুল কম জানি হয়, কিছু ব্র্যাকেট নিয়ে নেবা, 2টা 3টা যা নাও তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তারপর প্রথমে যেহেতু এটা ভোল্টেজের কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে 230 লিখে দিলাম, ভাগ। দেখো প্রথম স্টেপ হচ্ছে, এখন দ্বিতীয় স্টেপে আবার একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লাগবা 20 প্লাস 50 লিখবা আগে। আর এই জের পরিবর্তে ক্যালকুলেটরে ইঞ্জির উপর একটা আই সেকশন লেখা দেখতে পাবা, ওখানে চাপ দিলে একটা আই আসবে, ব্র্যাকেটটা ক্লোজ করবা, আরো একটা ব্র্যাকেট দিবা। কারণ কি হলো, এখন সবটুকুর উপরে ব্র্যাকেট গেল, আমি শিফট চাপ দিলাম, আবার কি এই রেক্টে চাপ দিলাম। এখন আমার মানটা ওই অ্যাঙ্গেল হয়ে আসবে। দেখো প্রথমে আসছে 4.27, একটা 4.27, শিফট চাপ দিয়ে আবার একটা চাপ দিবা, এখানে একটা আসছে মাইনাস কত 1.19, ঠিক আছে। এখানে আমার এই একটা কারেন্ট বের হয়ে আসলো। সেকেন্ড কারেন্ট এখন আবার বের করি সেম সিস্টেমে, ভি ডিভাইডেড, কারণ কি আমি জানি প্যারালাল সার্কিট কি ভোল্টেজ সমান, তার মানে এই 230 ভোল্ট এখানেও যাবে এখানেও যাবে, তাহলে ভি বাই কত Z2, তাহলে কত 230 ডিভাইডেড বাই 40 প্লাস তো হবে না কারণ এটা ক্যাপাসিটিভ, মনে রাখতে হবে এটা কি হবে মাইনাস J60, ঠিক আছে। এখন দেখো এটা আবার করি, কিভাবে করব, সেম সিস্টেম, আগে কিছু ব্র্যাকেট দিয়ে নিব, তারপর 230 কে উঠাবো, ভাগ দিব, তারপর দিব কত 40 প্লাস না মাইনাস 60 আই, ব্র্যাকেট আবার একটা ব্র্যাকেট, শিফট, তারপর কি প্লাস, তারপর কি সমান সমান, আসছে কত 3.19 ধরি, 889 আসছে তো আমরা 9 ধরে নিলাম। আর শিফট চাপ দিয়ে আরেকটা চাপ দিবা, আমরা একে মানটা নিয়েছি কি অ্যাঙ্গেলে মানে পোল ফর্মে, তাই 0.98 অ্যাম্পিয়ার। এখানে দেখো একটা কৌণিক বেগ, এই যে কোণ দেওয়া আছে, তোমাদের বোঝার সুবিধাতে তোমরা ভালোভাবে দেখতে পারো যে কোণটা দেওয়া আছে, তা আমরা কোণটা এখানে দিয়ে দিছি। তো এখন স্যার আমার জানছি স্যার টোটাল আই, তার মানে এখন টোটাল আই ইকুয়াল টু কি হবে স্যার, I1 যোগ I2 যোগ I2, তাহলে I1 এর মান কত ছিল স্যার জানি, এখানেই করে দিই, 4.27 অ্যাঙ্গেল 1.19 প্লাস 3.19 অ্যাঙ্গেল 0.98, এই দুটো মান যোগ করে দিব, যোগ করে দিলে যে মানটা আসবে সেটা আমার কি অ্যান্সার। দেখো কত আসে। আবার যে ফর্মুলাটা আমি তোমাদের দেখাইছি সেই ফর্মুলা ইউজ করো, কতগুলো ব্র্যাকেট আগে দিয়ে নাও, তারপর কি করো 4.27 উঠলো ক্যালকুলেটরে, তারপর কত অ্যাঙ্গেল আছে, এই শিফট চাপ দিবা, এই যে দেখো একটা ব্র্যাকেটের ভিতর যে সাইনটা আছে এইটা চাপ দিলে ওই অ্যাঙ্গেলটা এসে গেছে, মাইনাস 1.19 ব্র্যাকেট এই প্লাস, ঠিক আছে, এই তোমার প্লাস দিলাম। এখন কি আবার এই ব্র্যাকেটটা দিবা 3.19, শিফট আবার কি এখানে চাপ দিবা, অ্যাঙ্গেলটা এসে গেল, তারপর কি 0.98 ব্র্যাকেট, এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর শিফট চাপ দিলাম, আমি মানটা আবার পোল ভেক্টরে নেব যেহেতু আমার ফেজ অ্যাঙ্গেল চাইছে, তাই আমি কি পোলেই নিলাম, ঠিক আছে। এখন দেখো মান আসছে কত 3.61, ঠিক আছে 3.61, আর একটা চাপ দিলে আমার অ্যাঙ্গেলটা এসে যাবে, অ্যাঙ্গেলটা আসছে -0.37 অ্যাম্পিয়ার। জাস্ট এইটুকুই আমার ক্যান্সার। এখন দেখো বইটা একটু আমরা দেখি, বইতে আমার চাইছিল লাইনের কারেন্টের পরিমাণ আর ফেজ কোণ, তাহলে লাইনের কারেন্টের পরিমাণের অ্যান্সার হলো এই যে এইটুকু, যে হোয়ার ইজ মাই রেড পেন, আচ্ছা যাই হোক রেড পেনটা দেখা যাচ্ছে না, একটু দুঃখজনক ব্যাপার। এই যে আমার ফেজ লাইন কারেন্টটা হলো কি আমার এইটুকু হলো কারেন্টের পরিমাণ, আর এই যে এইটুকু আছে অ্যাঙ্গেলটা এটা হলো কি আমার ফেজ কোণ। এই দেখো এখানেও ফেজ কোণের ডিফারেন্স একটু আসছে মনে হয়, দেখি tan অ্যাঙ্গেল 3, হ্যাঁ এই যে 3.61, এই যে মান মিলে গেছে 6, আর এই জায়গায় আসছে কত -0.37, ঠিক আছে। এই হলো কি আমাদের কৌণিক অ্যাঙ্গেল বাইর করার সেই সহজ একটা পদ্ধতি।
আচ্ছা স্যার, এখানে একটু তোমাদের বইতে অ্যাঙ্গেলটা নিয়ে একটু সমস্যা আছে। দেখো আমি একটু তোমাদের অ্যাঙ্গেলটা করে দেখাচ্ছি, যে এখানে হয়তো আমাদের উত্তর ভুল, নাহলে ওদের উত্তর ভুল, কাদের উত্তরটা ভুল আমরা একটু দেখি। এখানে যে ট্যানের যে মানটা দিছে দেখো, -1.312, 1.312, ঠিক আছে, 312 ভাগ, ঠিক আছে, কত আসছে দেখো 3.55, দেখো আসছে 0.36, কিন্তু এদের দেশে 0.39। প্রথম স্টেপ গেল, আমরা ধরে নিলাম এখানে 0.39 লেগছে, 39ই ধরলাম, 36 যা আসছে সমস্যা নেই। আমরা শিফট দিয়ে টেন ইনভার্সে চাপ দিলাম, অ্যান্সারে চাপ দিলাম, মানে এই মানটা এখানে উঠাইলাম, ঠিক আছে, এই মানটা এখানে উঠলো, বুঝতে পারছো স্যার? এখানে যে মানটা দিছিলাম সেটা এখানে উঠলো, ওঠার পর দেখো এখানে আসে কি -3 পয়েন্ট কত, 0.35, তা আমাদের অ্যান্সার আছে 0.37। সো আমাদের অ্যান্সার ভুল নাই, এখানে বইতে যে অ্যান্সারটা আছে সেটা ভুল আছে, যে ওরা ওদের নিজেদের পার্টি ভুল করছে। এটা 0.36 বা 7 যা লেখো সেটা আসবে, এই 21 পয়েন্ট। যদি এইটা আনতে চাও তাহলে একটা কাজ করতে হবে কি আমাদের, যে ভুল কিন্তু এটাও না, এটা কিন্তু ডিগ্রিতে নিছে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এইখানে চাপ দিতে হবে। দেখো 21 পয়েন্ট কত, 14 ডিগ্রি। কেউ আবার এটাতে ভুল বুঝছো না, তাহলে কিন্তু সমস্যা আছে, যে এইখান থেকে এখানে মান আসছে, এটা ডিরেক্টলি এটা আসে নাই, এটা মান আসছে প্রথমে কি এই রকমের কোণে, কোণে আসার পর তুমি কি করবা, আবার তুমি দেখাই তোমাদের, এই যে 0.354 আসছে। জাস্ট তোমরা এটা যদি ডিগ্রিতে নিতে চাও, এটা তো একটা দশমিক মানে আছে, যদি তোমরা ডিগ্রিতে নিতে চাও জাস্ট এখানে একটা ক্লিক করবা, তাহলে দেখো 21 ডিগ্রি আর কত 21 পয়েন্ট কত, এই যে 21 পয়েন্ট কত 36, বা এখানে যা আসে, ঠিক আছে, 21.14 এটা যা আসে, মাইনাস 21 পয়েন্ট কত 14 বা 43, যেটা দাও দিয়ে দিবা, কাজ হয়ে গেছে, ঠিক আছে। বুঝাইতে পারছি স্যার তোমাদের আমি কথাগুলা? এই হলো আমাদের এই অঙ্কের পদ্ধতি, যে ইম্পিডেন্স বা প্যারালাল সার্কিটের যে ম্যাথগুলা থাকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আরো কিছু ম্যাথ আছে, এই সেম কোয়ালিটির ম্যাথ, তোমরা এগুলো করে নিবা। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের একটু বইলো, আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। এই যে 5 নাম্বার ম্যাথটা আছে, 4 নাম্বার ম্যাথটা আছে, 5 নাম্বার একটা আছে, এগুলো বাসায় বইয়ে তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা হলো অ্যাডমিটেন্সের একটা অঙ্ক, অ্যাডমিটেন্স নিয়ে আগে একটু আমি আলোচনা করব, তারপর তোমাদের অ্যাডমিটেন্সে আসবো, ঠিক আছে স্যার। তো স্যার দেখো, আমাদের যে আরএলসি সিরিজ সার্কিটের যে জিনিসটা ছিল, মানে ম্যাথটা ছিল, আমরা এটা করছি। আচ্ছা, এখন দেখো আমাদের এটার পরে পরবর্তী যে টার্মটা আছে সেটা হলো অ্যাডমিটেন্স, কন্ডাক্ট্যান্স আর সাসেপ্টেন্স। একটু আমরা অ্যাডমিটেন্স সম্পর্কে একটু জানি। এসি সার্কিটের প্রতি একক ভোল্ট এ কারেন্টকে অ্যাডমিটেন্স বলে। তার মানে এসি সার্কিটের প্রতি একক ভোল্টে তুমি যে ভোল্টকে, কারেন্টকে, যে কারেন্টটা পাবা সেটা মূলত অ্যাডমিটেন্স। মানে একটা তুমি সার্কিট যদি জি ওয়াই বেজে এরকমের, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্মের সময় তোমরা আরও ভালো দেখতে পারবা বা বুঝতে পারবা। আমি একটু পর ম্যাথমেটিক্যাল টার্মে যাচ্ছি, একটু আগে সংজ্ঞাগুলো একটু দেখাচ্ছি। এসি সার্কিটের কারেন্ট ও ভোল্টেজের অনুপাতকে কী বলা হয়, অ্যাডমিটেন্স বলে। অন্যভাবে তুমি যদি বলো, কারেন্ট আর ভোল্টেজকে যদি ভাগ করলে যেটা পাবা সেটা কি, অ্যাডমিটেন্স। বুঝো? তার মানে তুমি যদি ওয়াই দ্বারা কি, অ্যাডমিটেন্স দ্বারা ও ওয়াই দ্বারা প্রকাশ করে, মানে এটা প্রতীক, ঠিক আছে। তো প্রতীক তাহলে হবে কি, I/V। তাহলে তুমি যে মানটা পাবা সেটাকে আমরা এরকমের জি, এই যে আর কি যে বি, এই উল্টা ওমেগার মতন দেখায়, এটা কিন্তু ওমেগা না, এটা হলো মোহ, ঠিক আছে। অ্যাডমিটেন্সের এককটা হলো সিমেন্সে আর কি, ঠিক আছে। তাহলে সিমেন্সের একে মোহ দ্বারা, ঠিক আছে, পুরাতন একক হচ্ছে মোহ, মানে ওহমের জাস্ট উল্টাটা। আমি আবার বলতেছি, যদি তুমি কারেন্টকে আর ভোল্টেজকে ভাগ করো তাহলে যে মানটা পাবা সেটা মূলত অ্যাডমিটেন্স। এখন অ্যাডমিটেন্সে যদি তুমি রেক্টেঙ্গুলার ফরমেশনে নাও তাহলে একটা মান বের হবে জি, আর একটা মান বের হবে কি, বি। এখন এই জি আর বির মধ্যে দুজনের কথা হলো দুইটা, যে হলো তোমার এক্স কম্পোনেন্ট, মানে এই যে শোয়ানো অংশটা থাকে, যেমন আর এক্স আর জেড, আমরা এক্সেল অংশ যেরকম আমরা বুঝি, তাহলে তুমি এক্স কম্পোনেন্টের নাম হচ্ছে কন্ডাক্ট্যান্স, ঠিক আছে। এই যে এক্স, ঠিক আছে, আর জেড আর এক্সের মধ্যে, আর এক্সটা হলো কি কন্ডাক্ট্যান্স, আর ওয়াইটা হলো সাসেপ্টেন্স। এখন এইটাকে আমরা পরবর্তীতে জি দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে আর ই হইবি কি পরবর্তীতে যে উল্টা, যেহেতু এটা তো রেজিস্টিভের মতন, ইম্পিডেন্স ডায়াগ্রাম
আর অ্যাডমিটেন্স ডায়াগ্রাম এই দুইটা একটু কি উল্টা প্রকৃতির। দেখো উল্টা প্রকৃতির কেমন আমি একটু তোমাদের বলি। অ্যাডমিটেন্স ইম্পিডেন্সের জন্য আমরা চিত্র ইউজ করব এই যে এইটা, দেখো এইটা হলো কি বাস্তব উপাংশ আরটা, ওয়াইটা এক্সটা হলো কি কাল্পনিক উপাংশ আর জেড। তাহলে এই এক্স আর কি এক্সের যোগফলটা হবে কি ইম্পিডেন্স, আর এটা হলো কি ইম্পিডেন্সের ক্ষেত্রে ঠিক মতন। আর আমরা যেহেতু তুমি যদি মনে করো ওহমের এককটা দেখো যে ওহম যেভাবে লেখে ওমেগাটা, মোহটা কিন্তু তার উল্টা, তার মানে সার্কিটটা জাস্ট আমরা উল্টাই দিলাম। এখন দেখো এই বাস্তব উপাংশটা হবে কি জি, আর অবাস্তব বা কাল্পনিক উপাংশটা হবে বি, তার মানে এটা কন্ডাক্ট্যান্স, এটা কি বি গেলো কি সাসেপ্টেন্স, আর এই দুইটার যোগফল হবে কি অ্যাডমিটেন্স। এই হলো মূলত অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স আর কন্ডাক্ট্যান্সের বিষয়টা, ঠিক আছে স্যার। এখন যদি এইখানে একটু আমরা দেখি কন্ডাক্ট্যান্স কি, প্রতি একক সার্কিটের প্রতি একক ভোল্টেজ কারেন্টের ইনফেজের অ্যাক্টিভ উপাংশ হলো কন্ডাক্ট্যান্স। তার মানে এই যে ইম্পিডেন্সের জায়গায় তুমি যদি এই জায়গায় জি দিয়ে দিই, তার মানে এটা হলো কি কন্ডাক্ট্যান্স, ঠিক আছে স্যার। এখানে আরও কিছু সূত্র আছে, দেখো কিভাবে এগুলো আমরা ইউজ করি, এটা তোমাদের দেখাচ্ছি এখন আমি। এসি সার্কিটে প্রতি একক কারেন্টের ইনফেজ বা অ্যাক্টিভ উপাংশকে কন্ডাক্ট্যান্স। অন্য কথা কি এসি সার্কিটের ইনফেজ উপাংশ কারেন্টের কি ইনফেজ উপাংশ আর সরবরাহ ভোল্টেজের অনুপাতকে কি কন্ডাক্ট্যান্স বলে, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, বড় হাত বা ছোট হাত। তার মানে ইম্পিডেন্স আমরা এই চিত্র দিয়ে আমি পাবো কি কস থিটা ইকুয়াল টু আমরা করি কি জেড ভাগ আর ভাগ কি জেড। তাহলে এখানে কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু হবে কি জে জে ইকুয়াল টু কি ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা। তো আমরা কস থিটা ইকুয়াল টু জানি কি আর বাই জেড, আর ওয়াই ইকুয়াল টু কি 1/z, মানে কি ইম্পিডেন্সের উল্টা, ওয়াই ইকুয়াল টু হবে কি 1 বাই ইম্পিডেন্স, ঠিক আছে জেড আর কি। এখন দেখো তাহলে জি ইকুয়াল টু দাঁড়ালো কি উপরে আর অক্ষে আর এক রে গুণ করলে হবে আর জেড জেড হবে জেড স্কোয়ার। তাহলে নিচে যদি জেড স্কোয়ার হয় তাহলে আমি জেড স্কোয়ার ইকুয়াল টু পড়ছি কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর উপরে আরটা আর বসে যাবে, ঠিক আছে। এটা অঙ্কে যে সময় আমরা ভাঙ্গাই ভাঙ্গাই করতে যাব তখন আরও আমাদের এগুলো বিস্তার প্রয়োজন হবে, সেই জন্য সূত্রগুলো আগে ভাঙ্গাই ভাঙ্গাই দেখাচ্ছে। আর দেখো এটা ছিল অ্যাক্টিভ উপাংশ, সেটা কন্ডাক্ট্যান্স, তার মানে এটা কি রিঅ্যাক্টিভ উপাংশটা হবে কি সাসেপ্টেন্স, ঠিক আছে, যেটা আমরা বি দ্বারা প্রকাশ করা হয়। তো এই বাস্তব উপাংশ আমাদের হয় কস থিটা দেয়া, আর অবাস্তব উপাংশটা হবে কি সাইন থিটা দেয়া। তো সেম লজিক্যাল সূত্র, আগের জায়গায় জি ছিল এবার হবে বি, বি ইকুয়াল টু কি ওয়াই সাইন থিটা, আগেরটা ছিল বাস্তব তাই কস থিটা, এবারটা কি কাল্পনিক তাই এটা হবে কি সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু কি 1/z আগের মতন, আর সাইন থিটা ইকুয়াল টু হবে কি যেহেতু আগেরটা বাস্তব উপাংশ ছিল তাই ছিল কি আর ভাগ জেড, এবার হবে কি তাহলে এক্স ভাগ জেড, যেহেতু এটা কি কাল্পনিক উপাংশ তাই কাল্পনিক রে ভাগ দেবে, ঠিক আছে। এখানে একটা আমাদের মনে রাখতে হবে যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পজিটিভ, ক্যাপাসিটিভ কি সাসেপ্টেন্স পজিটিভ, আর ইন্ডাকটিভ সাসেপ্টেন্স কি অলওয়েজ বি নেগেটিভ। এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার। আর আজকে আর কোনো অঙ্কর মধ্যে যাব না, কারণ কি এইগুলোই তোমরা আগে সুন্দর মতন একটু পড়ো। আর এই এককটা এখানে সুন্দর মতন এই পেজ নাম্বারে দেওয়া আছে, ওইটা নিচের অংশই তোমরা সুন্দর করে এটা পড়ো। এখানে চিত্রগুলো আছে যে কিভাবে কোনটা কি, দেখো এই অ্যাডমিটেন্স এটা মাইনাস দিছে কেন, এটা কারণ কি এটা ইন্ডাকটিভেরটা বুঝাইছে, আর এই যদি এখানে ইন্ডাকটিভেরটা কী হবে মাইনাস, আর যদি ক্যাপাসিটিভ হয় তাহলে হবে কি এই বিএলটা হবে কি পজিটিভ, এই যে এল দ্বারা বুঝাইছে এটা কি ইন্ডাকটিভ তাই মাইনাস দিছে একটু আগে যে কথাটা বলছি। আর যদি এটা হতো কি ক্যাপাসিটিভ তাহলে এখানে কোনো এল থাকতো না, তার মানে এটা হতো কি পজিটিভ। এই জিনিসগুলো স্যার মাথায় রাখতে হবে। এই তো এখানে আর তেমন কিছু, এই যে এখানে এক্সেল এক্সিটা দিয়েছে, এটা ইন্ডাকটিভ ছিল তাই এটা হচ্ছে কি মাইনাস, আর দেখো নিচে এটার আছে কি আবার এই যে এটা আছে কি এক্সি হলো মাইনাস তাই এটা হয়ে যাবে কি অলওয়েজ বি প্লাস, ঠিক আছে। এই তো আপাতত প্রথম অধ্যায়ে এইটুকু টপিক নিয়ে আলোচনা করলাম। সামনে ইনশাল্লাহ আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাদের ইনশাল্লাহ করাই দেওয়ার চেষ্টা করব খুব জলদি। নেক্সট ক্লাসে তোমরা এই অধ্যায়টা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ফুললি। আর পুরো ক্লাসটার ভিডিওটা তোমরা তো সবাই শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে তো আর তোমরা ভালো কিছু বুঝবা না। যদি কোনো স্কিপ করে ভিডিও দেখো তাইলে তোমরা আসলে ভিডিওর কিছুই মানে ক্লাসটার কিছুই বুঝবা না। সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে স্কিপ করে করে একদম লাস্টে এসে পারো যেখানে ম্যাথ, কিন্তু প্রত্যেকটা কথাই জরুরি থাকে। আর যেখানে যে সমস্যাগুলো থাকবে সেগুলো একটু কমেন্ট সেকশনে তোমরা মানে জানাই দিও, সেই জায়গাটা আমরা পরবর্তীতে কোনো জায়গায়
আলোচনা করবা বা পরের ভিডিওতে ওই ক্লাসটা একটু পোষায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্রতিদিন ভিডিওগুলোর এই যে ক্লাসগুলো দেখার পর ওইগুলো নিয়ে ক্লাস মানে বাসায় বসে প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু স্যার এইগুলো যে ভুলে যাবা, ঠিক আছে স্যার? আর ভুলে গেলে কোনো লাভ নাই, যা পড়ছো সব শেষ। আর তোমাদের এক্সাম তো খুবই সন্নিকটে, যেহেতু 2-3 মাস সময় আছে, তো ভালো করে পড়াশুনো করো, এটা তোমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অকারণে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন যদি বোধ না করো যে বাসার বাইরে যাওয়ার দরকার নেই, তো বাসার বাইরে না যাই, যেহেতু করোনা পরিস্থিতি, সেহেতু সবাই সাবধানে থাকবা। আর বাবা মার 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবা, ভালো হয়ে থাকার চেষ্টা করবা, আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করবা। কারণ আমাদের মানুষ হিসাবে এই গুণাবলীগুলো কিন্তু খুবই জরুরি। যতই আমরা ভালো শিক্ষার্থী হই, ভালো শিক্ষক হই, এই গুণাবলী যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের প্রকৃত মানুষ হতে পারবো না। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।